এখন এসে যা দেখেছি যে প্রতি বছর বাজেট পাওয়া মানেই হচ্ছে গরিবের আর একটু খরচ বৃদ্ধি করা। এখনো পর্যন্ত মেট্রো রেলের যে ভাড়া সেটা অন্যান্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। মেট্রোতে সাধারণত এত ভাড়া হয় না, সেই বেশি ভাড়ায় মানুষ যাতায়াত করছে, তারপরও মানুষের কাছে স্বস্তি। আইএমএফ কিন্তু ওই প্রেসক্রিপশনই দিয়ে গেছে, তোমাদের চলতে গেলে জনগণের উপরে যেখানে যেখানে ট্যাক্স বসানো যায় সেই ট্যাক্স গুলো বসাও। তোমরা বিদ্যুতের উপরে ভর্তুকি কমাও, তার মানে বিদ্যুতের দাম বাড়ায় দাও, আরো মানে বছরে 4 বার বাড়াও। আপনি মেট্রো রেলের কথা বলেছেন, 15% ভ্যাট বাড়বে, মানুষের কষ্ট বাড়বে, কিন্তু তার আগেও সবার দরকার, সেটা হচ্ছে বাজারের যে নিত্য পণ্য, প্রয়োজনীয় পণ্যের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, রাষ্ট্রের সেগুলোর দামটা কমাতে হবে। সামনে বাজেট, জুন মাসে বাজেট, এবং যেই বাজেটে সবসময় ভ্যাট বাড়ানো হচ্ছে, ট্যাক্স বাড়ানো হয় এটা, এবং সরকারের এখন অর্থনৈতিক অবস্থা এমন যে এই ট্যাক্স ভ্যাট বাড়ানো ছাড়া তাদের আসলে সামনে আর কোনো পথ নাই। কারণ মানে টাকা পয়সা এবং অর্থনীতির অবস্থা যে কি অবস্থা, এবং ব্যাংকগুলোতে যে কি অবস্থা, আর আপনারাও জানেন আমি যেমন জানি। তো একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, যেটা হলো যে মানে এনবিআর এখন ভ্যাট বসাতে যাচ্ছে যে মেট্রো রেল, যে মেট্রো রেল জানেন যে অলরেডি বেশ সাধারণ মানুষের মধ্যে খুব সাড়া ফেলেছে, এবং তারা এবার চাচ্ছে যে 15% ভ্যাট বসাতে এই মেট্রো রেলের উপরে। অলরেডি মেট্রো রেলের যে কর্তৃপক্ষ আছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, তারা কিন্তু এর বিরোধিতা করেছে, এবং তারা বলেছে যে গত বছর যেমন ছাড় দিয়েছিল এনবিআর, এইবারও ছাড় দিতে, কারণ এই ছাড় না দিলে যাত্রীদের উপরে বাড়তি ভাড়ার চাপ পড়বে, কিন্তু এনবিআর থেকে এখনো সেরকম ইয়া করা হয়নি। সো আমি প্রথমে আবারও সূর্য ভাইয়ের কাছে যাচ্ছি, যে সূর্য ভাই, আপনি কি মনে করেন যে মেট্রো রেলের যদি এই আগামী বছর জুনের থেকে আবার ভ্যাট বসানো হয়, যে বাড়তি ভাড়া যে হবে সেটা আসলে জনগণের উপরে আরেকটা বোঝা, আপনি কি মনে করছেন? আপনি বাজেট নিয়ে প্রসঙ্গ নিয়েছেন, বাজেট মানে হচ্ছে বাংলাদেশের মানুষের সামনে একটু খরচের দিকটা আরো বেড়ে যাওয়া। এখানে স্বস্তির খুব বেশি কিছু আছে বলে আমার কাছে শুধু মনে হয়, আমার মাথায়ও আসে না। আমরা যখন শিক্ষা জীবন শুরু করেছি তখন মনেই থাকতো, যখন এতগুলো টেলিভিশন ছিল না, বাংলাদেশ টেলিভিশনে সেটা প্রচার হতো বা বাংলাদেশ বেতারে প্রচার হতো, তখন আমরা বাজেট শেষ হলেই আমরা ছাত্ররা তখন মনে করতাম যে শিক্ষা খাতে আহ দেশের ব্যয় বাড়াও এবং জাতীয় বাজেটের 8% শিক্ষা খাতে খরচ বাড়াও, এরকম কথাবার্তা বলে স্লোগান দিতাম, মুখরিত করতাম। আর এখনকার সময় এসে নিজের কর্মজীবনে এসে বয়সটা যেখানে পড়ছে, সাংবাদিকতার কম করে হলো 30 বছরের বেশি এই পেশায় রয়েছি, এখন এসে যা দেখেছি যে প্রতি বছর বাজেট পাওয়া মানেই হচ্ছে গরিবের আর একটু খরচ বৃদ্ধি করা। আপনি এই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে মেট্রো রেলের কথা বলেছেন। মেট্রো ঢাকা মহানগরীতে একটি অংশের মানুষের যাতায়াতের জন্য একটি ভালো সুযোগ এনে দিয়েছে, এবং অপর অপর এলাকার নয়। এবং সেটা হচ্ছে আহ মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত, এবং এই রাস্তার আশেপাশে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো নির্বিঘ্নে, এবং আমি নিজেই বলবো একটু বেশি ভাড়ায়, আবারও বলছি একটু বেশি ভাড়ায়, মেট্রোতে সাধারণত এত ভাড়া হয় না, সেই বেশি ভাড়ায় মানুষ যাতায়াত করছে, তারপরও মানুষের কাছে স্বস্তি। এ কারণে যে যে মিরপুর থেকে যে উত্তরা থেকে সকালে চিন্তাই করতে হতো যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের বাসের মধ্যে বসে থাকতে হবে, সিএনজি তে বসে থাকতে হবে, আবার ফেরার সময় কর্মক্লান্ত অবস্থায় আবার 2 2.5 ঘন্টা 3 ঘন্টা বসে থাকা, এখান থেকে মানুষ ওই টাকাটাও, ওই বেশি টাকাটা ভাড়া দিত অভ্যস্ত হয়ে উঠছে। এর হুম, হুম। মধ্যে মরার উপরে কারাগা হচ্ছে নতুন করে যে বাজেট আছে, বাজেটের সময় আরো 15% ভ্যাট বৃদ্ধি হবে, বাড়ানো, হুম। ভাড়ার সাথে যুক্ত হবে, সেখানে আরো একটু ভাড়া বেড়ে যাবে। ধরেন 100 টাকা উত্তরা থেকে যদি মতিঝিল হয় 115 টাকা, সেটা না হয় এই মানুষের জন্য হলো, এটা নিয়ে অপরাপর আরো সুযোগ সুবিধা মানুষের রয়েছে, সেসব ক্ষেত্রেও তো দাম বাড়বে। এমন কোনো খাত খাত খুঁজে পাবেন না নতুন একটি বাজেট আসবার পরে বাংলাদেশের মানুষের 10 থেকে 15% খরচ বাড়ে না। এবং যারা ওই যে সিন্ডিকেট বলেন, যারা অসৎ ব্যবসায়ী হোক অন্যান্য যারাই হোক না কেন, তারাই কিন্তু অপেক্ষায় থাকে, আগে গণমাধ্যম থেকেও জানে যে কোনটার ভাড়া মানে সে দাম বৃদ্ধি পেতে পারে, সেই যে জিনিসগুলো মজুত করে রাখে। নতুন করে বাজেটে যখনই ট্যাক্স ট্যাক্স বৃদ্ধি পায়, ঠিক সেই অনুসারে সমন্বয় করে তারা আবার সেটা বিক্রি করা শুরু করে। টাকাটা কিন্তু জনগণকে দিতে হয়, কিন্তু এই টাকাটা কোনো না কোনো ভাবে, যে লোকটিকে আমি একটু আগে দেখেছি রাস্তার মোড়ে ভিক্ষা করে, তাকেও কিন্তু ট্যাক্স
করতে হয়। কিংবা আমাকে একটু আগে সমালোচনা করে আমাদের সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজে বলেছিল যে আবু জাফর সূর্য ছাত্র জীবনে বা একটা সময় বাম প্রগতিশীল রাজনীতি করতেন, সে হয়তো কষ্টটা বোঝেন, বাজারের ঊর্ধ্বমূল্য বা এটা নিয়ে কথা বলতে পারলে একটু তারও ভালো লাগতো, আমারও ভালো লাগতো। আমিও তো চাই সাধারণ মানুষের কল্যাণে বা সাধারণ মানুষের ইতিবাচক মুক্তির জন্য কোনো কিছু কথা বলতে। কিন্তু যে প্রশাসন, যে রাষ্ট্র ব্যবস্থা, উনি যে গণতন্ত্রের কথা একটু ভাই বললো, বিরোধী দলের কথা বললো, ভোটের বিহীনের কথা বললো, আমি যদি কাগজি কাগজি ভাইকে এখানে প্রাসঙ্গিক ভাবে আলোচনা করতে চাই, পৃথিবীর গণতান্ত্রিক ভাবে ভোট দেওয়ার মানুষ 100 কোটি মানুষ আছে। 600 কোটি মানুষের মধ্যে ভারতের যে নির্বাচনটা এখন হচ্ছে, সেখানে ধর্মতন্ত্রের জন্য যে কোন একদিকে ধর্ম আর একদিকে গণতন্ত্র, ধর্মের পক্ষে মানুষ ভোট দিচ্ছে, তাহলে কি গণতন্ত্রের জন্য ভোট দিচ্ছে? চীনে 150 কোটি মানুষ, সেখানে কি গণতন্ত্র রয়েছে? পুতিনের কয়েকদিন আগে ভোট হয়েছে, সেখানে কি গণতন্ত্র হয়েছে? তাহলে কি গণতন্ত্র চাই না? নিশ্চয়ই চাই। ধরেন যেখানে রাজতন্ত্রের কথা রয়েছে সব মিডিল ইস্টের মতো করে, কিংবা আমেরিকায় যেভাবে দেখেন গণতন্ত্রের প্যাটার্ন, কিংবা আফ্রিকায় যেভাবে দেখেন গণতন্ত্রের প্যাটার্ন, সুতরাং সবকিছু নিয়ে আলোচনা করতে গিয়ে মূল লক্ষ্যটা হচ্ছে মানুষের কল্যাণ, মানুষ কিভাবে করে, মানুষ কথা বলতে পারে কিনা, তার অধিকারগুলো সুরক্ষা হচ্ছে কিনা। সেই অধিকারগুলো অনেক দেশে, রাজতন্ত্রের দেশেও কিন্তু মানুষের অধিকার সুরক্ষা হচ্ছে, সেখানে তো গণতন্ত্র নেই। তাহলে আপনার মূল কথাটা হচ্ছে, যেমন এই সমাজতন্ত্রের কথা বলছে, সেখানে গণতন্ত্র ছিল না, তো সেখানেও তো ভাতের অধিকারটা তো নিশ্চিত হয়, আশ্রয়ের অধিকারটা তো, চিকিৎসার অধিকারটা তো নিশ্চিত হয়। মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হওয়াটাই হচ্ছে গণতন্ত্র, এবং সেইটা নিশ্চিত হওয়ার জন্য প্রক্রিয়াটা খুঁজে বের করতে হবে। সুতরাং আপনি মেট্রো রেলের কথা বলেছেন, 15% ভ্যাট বাড়বে, মানুষের কষ্ট বাড়বে, কিন্তু তার আগেও সবার দরকার, সেটা হচ্ছে বাজারের যে নিত্য পণ্য, প্রয়োজনীয় পণ্যের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, রাষ্ট্রের, সেগুলোর দামটা কমাতে হবে। সাধারণ মানুষ যে কাজ করে, তার বিনিময়ে যে কাজের শ্রমের যে মজুরি পায়, ঘামের যে দামটা পায়, সেই ঘামের দামের সাথে তার যে 5টা মৌলিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর ব্যয়টাও সামঞ্জস্যের মধ্যে আসতে হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং বাজেট আমাদের জন্য আর একটা কষ্টের জিনিস। এখানে শাসক গোষ্ঠী তাদের আয় ব্যয়ের হিসাবটা করে, জনগণের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে কল্যাণ, সেটা হয় না। কাকজি ভাই, আপনি সূর্য ভাইয়ের কথা শুনলেন, আমার প্রশ্নগুলিও শুনেছেন। আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে মেট্রো রেলের যে আবার 15% ভ্যাট যোগ করতে চাচ্ছে, এর ফলে আসলে আপনি কি মনে করেন? আপনিও তো একজন ভোক্তা, যারা ইউজ করে বা যারা ইউজ করছি আমরা, তাদের উপরে আসলে আরো তো বাড়তি বোঝা, এটা কি করা উচিত না উচিত না? কাকজি ভাই, আপনার কাছে যাচ্ছি। এটা আমি আমাদের আবু জাফর সূর্যের সঙ্গে একেবারে পরিপূর্ণভাবে একমত। সেটা হুম। হচ্ছে যে এই যে আহ, এখন একটা এই ঢাকা মেট্রোপলিটন সিটির একটা এলাকা দিয়ে এই মেট্রো রেল গেছে, এবং একটা এলাকার জনগোষ্ঠী বা যারা অফিসগামী বা বিভিন্ন কাজে কামে আছে তারা ব্যস্ত, তারা সুবিধাটা পাচ্ছে। এবং এই সুবিধাটা ওই যে কথা বলেছে যে খুবই স্মুথলি একটা কম সময়ের মধ্যে আসা যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এখনো পর্যন্ত মেট্রো রেলের যে ভাড়া সেটা অন্যান্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। দুই হুম। নম্বর হচ্ছে যে সরকার এখানে ভ্যাট বসাবে, এটা নিশ্চিত থাকেন আপনি। তার কারণ হলো সরকারের এখন দরকার হচ্ছে টাকা। হুম। মানে বাজেট দিতে পারছে না, বাজেট সহায়তার জন্য চীনের কাছ থেকে $5 বিলিয়ন নিতে হচ্ছে। এবং শুধু তাই না, সরকারের ঘাড়ের উপরে এখন এই পরিমাণ বৈদেশিক লোন রয়েছে, যে লোন পরিশোধ করতে গেলে আরেক জায়গা থেকে লোন এনে তাকে পরিশোধ করতে হচ্ছে। তাহলে এই মেট্রো রেল এটা হচ্ছে খুব একটু স্বাভাবিক গতিতে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, তার উপরে এখন আর্থিকভাবে তার উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এইটা তো চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি ইদানিং খেয়াল করেছেন কিনা জানি না, ঢাকা শহর সহ বিভিন্ন রাস্তাঘাটে যে রাতের বেলা লাইট গুলো জ্বলতো, এখন কিন্তু আর জ্বলে না। আমি সেদিনকে পদ্মা সেতু দিয়ে আসার সময় দেখলাম যে পদ্মা সেতুতে আগে যেভাবে লাইট জ্বলতো এখন কিন্তু সেই লাইট গুলো বন্ধ। আমরা মনে হলো ভুতুড়ে নগরীর মধ্য দিয়ে আসা যাওয়া করছি। এই লাইট গুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, যেহেতু সাশ্রয় করার জন্য। এই তো, কিন্তু এই জায়গাগুলো যেমন ঢাকা শহরে যখন আপনি দেখবেন 8টার পরে অন্ধকার হয়ে যায়, এই জায়গায় তো চুরি, ছিনতাই, এই ঘটনাগুলো তো ঘটতে থাকবে। জনগণ যে নিশ্চিন্তে আগে নির্বিঘ্নে চলাচল করত, সেই জায়গায়ও কিন্তু একটু সেদ পড়লো। তারা যে রাতের বেলায় কাজ করার সুযোগ পাইতো, রাত 12টা পর্যন্ত মানুষ কিন্তু অনেক সময় কাজ করে এই কারণে এখন নিয়মিত চাকরি বাকরি করে যে টাকাটা ইনকাম করে সেটা দিয়ে কিন্তু কারোরই সংসার চলে না। আমি কালকেই শুনতেছিলাম যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই যে ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন, উনি বললেন যে আমি যে বেতন পাই তাতে আমাকে নিজেকে মধ্যবিত্ত শ্রেণীর একজন প্রতিনিধি হিসাবে মনে হয়, কিন্তু আমি বাজারে যে ঠিক মতো বাজার করতে পারি না, আমার ওষুধটা পর্যন্ত আমি কিনতে পারি না। মানে আপনার এই হিসাবের লেভেলটা বোঝেন। আনোয়ার হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন, যিনি অধ্যাপনা করে অবসর নিয়েছেন, এখন অন্য জায়গায় আছেন। কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম অবস্থা আছে। তাহলে এই সরকারকে চলতে গেলে এই সাধারণ জনগোষ্ঠীর উপরে, এবং আইএমএফ কিন্তু ওই প্রেসক্রিপশনই দিয়ে গেছে যে তোমাদের চলতে গেলে জনগণের উপরে যেখানে যেখানে ট্যাক্স বসানো যায় সেই ট্যাক্স গুলো বসাও। তোমরা বিদ্যুতের উপরে ভর্তুকি কমাও, তার মানে বিদ্যুতের দাম বাড়ায় দাও, আরো মানে বছরে 4 বার বাড়াও, গ্যাসে বাড়াও, পানিতে বাড়াও, বিভিন্ন জায়গায়, তারপরে সারে বাড়াও, যে সমস্ত জায়গায় বাড়াইলে পরে তোমার টাকা পাবো সেই টাকা নিয়ে আসো, জনগণের কি হবে না হবে এটা দেখার কোনো দরকার নেই। আইএমএফ চাচ্ছে যে সরকার থাকুক, এই ধরনের সরকার তাদের দরকার। এই কারণে যে এই সরকারের দেখেন ব্যাংক বিমাগুলো কিভাবে লুটপাট করে এখান থেকে টাকা পয়সা বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এমন এমন ব্যক্তির কাছে এখন টাকা পয়সা, একজন যদি টাকা দেয় তাহলে সরকার কিন্তু তার বাজেটটা পরিপূর্ণ করতে পারে, এরকম একটা অবস্থা আছে। কিন্তু সরকার তাদেরকে ধরতে পারবে না, একেবারে একটা কেশাগ্রহ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। তাদেরকে রাখতে হবে। সরকার এই গোষ্ঠীকে বাঁচিয়ে রাখছে, সরকার এই গোষ্ঠীকে বাঁচিয়ে না, এই যে কি বলে এটাকে, তাদেরকে লালন পালন করছে। আর এই গোষ্ঠী সরকারের উপরে এমন ভাবে চেপে বসে আছে, তারা বলছে যে আমাদের সুযোগ সুবিধাটা দাও, জনগণকে তোমরা যত বড় চেপে ধরো, জনগণের কাছ থেকে নিয়ে আসো। জনগণ এখানে কিন্তু এখন আর কোন অবস্থাতেই, একটু আগে যেটা বলছিল যে গণতান্ত্রিক অধিকার বা মানবাধিকার বা কথা বলার অধিকার আমাদের কয়জনের আছে, আমি কথা বললেই পরে যদি বেফাস কথা হয়ে যায় অমনি সাইবার সিকিউরিটি অ্যাক্টে কিন্তু আপনি ইয়ে হয়ে যাবেন, মামলায় পড়ে যাবেন, এবং বিনা ওয়ারেন্টে আপনাকে ধরে নিয়ে যেতে পারবে। কয়েকদিন আগে কয়েকটা ছেলে মেয়েকে কিন্তু শাস্তিও দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র এই এই একটু বেফাস কথা বলার জন্য। তাহলে আপনি বলেন যে আমাদেরকে বলা হয় যে ওই তো টেলিভিশনে অনেকেই খুব মুক্ত মনে নাকি কথা বলে, কিন্তু কয় জায়গায় কথা বলতে পারে? এবং কথা বলে কারা? যারা দেখা যায় যে সরকারের সঙ্গে খুবই ভালো সংশ্লিষ্ট আছে, তারা কথা বলতে পারে। তো সরকারের তেল মেরে কথা বললে তো তো কোনো সমস্যা নাই। আর একটু অপোজিশন কথা বললেই পরে সরকারের গাত্র দেওয়া শুরু হয়ে যাবে। তো জনগণ এই তাদের দাবি দেওয়া নিয়ে, তাদের উপরে যে এই যে মানে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হবে, বাজারে যে মূল্যস্ফীতি বাড়বে, এখন তো সর্বোচ্চ পর্যায়ে যে স্থিতিশীল মূল্যস্ফীতি, সর্বোচ্চ পর্যায়ে যে স্থিতিশীল হয়ে রয়েছে, তাহলে জনগণ কিন্তু তার আয় ব্যয়ের সাথে কোনো হিসাব ঠিক রাখতে পারছে না। আর নতুন নতুন বাজেট দেওয়ার অর্থই হচ্ছে যে ওই যে সরকার নিজেই বলছে প্রবৃদ্ধি কিন্তু কমবে, নিজেই বলছে, এতদিন বলে নাই। আর 1 লক্ষ 6 1 লক্ষ কোটির উপরে কিন্তু লোন করেই এই বাজেটকে সহায়তা দিতে হবে। তাহলে এই টাকাগুলো আসবে কোথা থেকে? জনগণের উপর থেকেই তো নিতে হবে। সরকার তো আর তার মানে ইয়ে সরকার তো আর টাকা শোনা ছাপিয়ে যায়। নিতে পারবে না, তার আয় করতে হলে সেই জনগণ থেকে নিয়েই ট্যাক্স নিয়েই করতে হবে, সেটাই এই 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 জন্যই। এই এই যে আমার আরেকটা এই যে আরেকটা কথা বললেন, আপনি অর্থনৈতিক বিট করেন, টাকা সরকার টাকা ছাপিয়ে নিচ্ছে না। প্রতি বছর তো প্রায় 50,000 কোটি টাকা করে নতুন নতুন টাকা ছেপে সরকারের তার মানে কি বলে দায় দেনা পরিশোধ করতে হচ্ছে, বেতন ভাতা দিতে হচ্ছে। এবং যে কারণে তো বাজারে এত মুদ্রাস্ফীতি কেন? মূল্যস্ফীতি তো এটা তো সেই মূল কারণেই কারণই বাড়ছে, তো টাকা যখন ছেপে, আপনার নতুন নতুন টাকা যখন ছেপে আপনার ছেপেই তো টাকা সরকারের হাতে হাতে অতিরিক্ত টাকা ছেপে এই কাজগুলো ছাপানো করে হবে যাচ্ছে। তখনই তো মূল্যস্ফীতি হবে, বা ইকোনমিতে এই এই অন্যান্য কারণেই তো ব্যাড মূল্যস্ফীতিটা ইম্প্যাক্ট হচ্ছে। গুলি পড়বে। সেটাই, সেই হ্যাঁ, কারণে ট্যাক্স হলো বাড়ানো সরকারের জন্য সবচেয়ে সেফেস্ট, এবং তাই করতে। আমাদের এখানে বাজেট কাদের জন্য করা হয়? আমাদের এখানে বাজেট করা হয় হলো আমলাদের জন্য। আমলা তোষণ বাজেট, আমলাদের কত ভাবে বেতন টেতন বৃদ্ধি করা যায় সেই কাজগুলো করা হয়। এই যে আমলারা কত দাবি দাওয়া দিচ্ছে দেখেন না, তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একেবারে নতুন ইউনিভার্সিটি করতে হবে, সবকিছু তাদের জন্য সুবিধা করে দিতে হবে, তাদের জন্য কানাডায় বেগমপাড়া করে দিতে হবে, দুবাইতে তাদের জন্য বাড়িঘর করার টাকা পয়সা পাঠিয়ে দিতে হবে। এইগুলো তো আমরা দেখে যাচ্ছি, তাই না? তারপরে ব্যাংক ট্যাঙ্ক থেকে যে সমস্ত টাকা পয়সা লুটপাট করে বাইরে নিয়ে গেছে, এইগুলোকে কিন্তু পাহারা দিচ্ছে গভর্নমেন্ট। একেবারে বাংলাদেশ ব্যাংকের কাজই হচ্ছে এটা, এই যে আপনাদেরকে ব্যাংকে ঢুকতে দেয় না, তার কারণই হচ্ছে যে তারা আপনারা যেন যে ওই ব্যাংক থেকে কোনো ওই বাংলাদেশ ব্যাংকের কোনো তথ্য উপাত্ত আপনারা যেন বাইরে না নিয়ে আসতে পারেন, এবং আমরা যাতে না জানতে পারি। মানে সাধারণ আম জনতা যারা আছে তারা জানতে পারে না যে বাংলাদেশ ব্যাংক ওখানে বসে বসে কি করছে। তারা মানে ঘোষণা দেয় অমুক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। তা দেউলিয়া হওয়ার আগে তুমি কি করছো? তোমার ওখানে কাজটা কি? তুমি একটা মানে নিয়ন্ত্রণ সংস্থা, তুমি করে দেখতে পাও না? বেসিক ব্যাংক দিনের পর দিন
মানে অন্যায্য লোন দিয়ে যাচ্ছে, তুমি কি দেখতে পাও না? তোমার হাতে এখানে কি টাচ করে না? তুমি এই যে কি বলে রপ্তানি উন্নয়নের যে প্রণোদনা দাও, দেওয়ার পরে তোমার এখানেই তো আসে, তুমি সেটা দিয়ে দাও। তারপরে আবার দেখা যাচ্ছে যে প্রণোদনা নেওয়ার পরেও ব্যাংকগুলো থেকে তারা টাকা নিয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। তোমাদের ওখানে টেলিফোন যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের টাকা ছাড় করে দাও, এরকম অনেক উদাহরণ কি আমাদের সামনে আসছে না? তো এই টাকা পয়সা তো লুটপাট করছে কয়েকজন মানুষ, গুটি কয়েক মানুষকে। এটাকে মানে কেউ কেউ অলিগার্ক বলে বা এই জাতীয়, আমি বলি যে একটা অভিজাত শ্রেণী তৈরি করে দেওয়া। এরাই সরকার পরিবর্তন করা বা সরকার টিকে রাখা সব কাজ কিন্তু ওদের নিয়ন্ত্রণে চলে যাবে। সরকার হয়তো এখন বুঝতে পারছে না, তাদের কাছ থেকে তো টাকা পয়সা নিতেও পারছে না। লোন কেন বাইরে থেকে আনতে হবে? চীনের কাছ থেকে লোন নিতে হবে কেন? বা আমাদের এখানে যে কর্মীর হাত এখন রয়েছে, রেমিটেন্স বাংলাদেশে ঠিক মতো আসে না কেন? যারা এই যে রেমিটেন্সটা আসছে না, এর পিছনে কোনোদিন কেউ খতিয়ে দেখেছে? কেউ বলছে? এখানে রেমিটেন্স আসছে না, একেবারে রীতিমতো তারা ভিন্ন পথে হুন্ডি করে তারা টাকা নিয়ে আসছে এখানে। এবং এই হুন্ডির সাথে কারা জড়িত? নিশ্চয়ই পাওয়ারফুল জনগণ যারা এখানে এগুলো নিয়ন্ত্রণ করে তারাই জড়িত। সেই হুন্ডির মালিক মুক্তার যারা, তারা সরকারের সঙ্গে জড়িত। তারা এই সমস্ত টাকাগুলো ডলারের পরিবর্তে টাকা এনে যার যার বাড়ি ঘরে দিয়ে আসছে। না হলে তো আমাদের এখানে রেমিটেন্সের প্রভাব তো অনেক বেশি। 1 থেকে 1.5 কোটি লোক আমাদের প্রবাসে চাকরি বাকরি করছে, তারা তো আসতে পারতো, আসে না। যাই হোক, আমরা আসলে মেট্রো রেল নিয়ে কথা বলছিলাম, যে মেট্রো রেলের আসলে ভ্যাটটা বাড়লে মেট্রো রেল শুধু সাধারণ একটা মানুষের বিষয় না, উপরে মেট্রো অনেক রেলের সঙ্গে বোঝা কিন্তু পড়বে। অনেক কিছু জড়িয়ে বরং আছে। হ্যাঁ, যে হ্যাঁ, কোম্পানিটি ব্যবসা করছে, যে সেই কোম্পানির বরং লাভ একটু যদি কমে সেটাও ভালো। ট্যাক্স তাদেরকে বাড়ানো হোক, ভ্যাট বরং না বাড়ানো হোক, সেটাই আমার মনে হয় ঠিক হবে। যাই হোক, আমরা আবার আলোচনায় আবার আসবো অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।